প্যারানর্মাল ওয়ার্ল্ড এমনই একটা ওয়ার্ল্ড যেটা প্যারানর্মাল, এখানে যে জিনিসটাকে বলা হচ্ছে যে যেটা নর্মাল নয়, স্বাভাবিক নয়। যেমন ধরুন আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা একে অপরকে শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্যারালাল আর একটা ওয়ার্ল্ড রান করে, ডাইমেনশন বলতে পারি। সেটা হচ্ছে যে কারণ নেচার ইউনিভার্সের অনেক কিছু ক্রিয়েশন আছে, সেই ক্রিয়েশনের মধ্যে আমরা আমাদেরকে খুঁজে পাই বাঘ, ভাল্লুক, সাপ, ব্যাঙ, গাছ, এছাড়া আরও কিছু ক্রিয়েশন আছে যেটা অদৃশ্য। কিন্তু আমাদের হিউম্যান বডিতে এমন কিছু ক্যাপেবল, মানে কি বলবো, যেমন ধরো কীরকম বলছি, প্যারানর্মাল ইনভেস্টিগেশন বিশেষ করে যখন যারা যারা করে থাকে দেখবে কিছু কিছু রিলস বা এতে তারা মেশিন ইউজ করে। কারণ মেশিনটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে কিছু ওয়াইজ বা কারণ এনার্জির ব্যাপার, এখানে এনার্জিকে ফিল করছে। এবার সেটা সবসময় যে ভূত প্রেত তার ব্যাপার নয়, বাড়িতে কোনো মানে কি বলবো ওয়্যারিংয়ের কিছু সমস্যা হলেও কিন্তু ধরা পড়ে ইএমএফ মিটারে। কিন্তু প্যারানর্মাল ওয়ার্ল্ডটা হচ্ছে যে সম্পূর্ণ আলাদা একটা ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডের মধ্যে অনেক কিছুই ঢুকে রয়েছে যেটা যতক্ষণ না আমরা এক্সপ্লোর করি ততক্ষণ আমরা বুঝতে পারি না। আচ্ছা, মাঝে মাঝে বলে রাখছি, আমি যেটা বলবো তো বলবো, তোমাদেরও যদি যখন কোনো যেগুলো মাইন্ডে কিউরিওসিটিগুলো আছে সেটা প্রশ্ন তাহলে সেগুলো তুলবে, তাহলে আমি সেটা রিপ্লাই করব। এবার আসছে এই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করতে গেলে মেশিনের নয়, কারণ আমরা যদি এবার চলে যাচ্ছি আমি এই জগৎটাকে জানবার জন্যে যে মেটাফিজিক্স, আমি সায়েন্সের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে কোয়ান্টাম সায়েন্স বা কোয়ান্টাম ফিজিক্সের সম্পর্কে মোটামুটি তো হালকা ফিলকা আইডিয়া আছে। যে কোয়ান্টাম সায়েন্স বা ফিজিক্স বলছে, যেটা আজকে থেকে নেই, মানে আমি আইনস্টাইনের সময় থেকেই বলছি যে এনার্জি ফর্মেশন, মেটা ফর্মেশন, ঠিক আছে? এনার্জি ফর্মেশন মানে সাপোজ এই ঘরে যাবতীয় যা কিছু দেখছি, আমাদের স্মার্টফোন একটা সময় ছিল এনার্জি ফর্মেশন। কেউ তো চিন্তা করেছিল সাপোজ আমি ধরুন যে বেড টেবিল টুলটাতে বসে আছি, যে এরকম একটা হলে বসতে পারবে। যতক্ষণ এই থার্ড প্রসেসে থাকে এটা এনার্জি ফর্মেশন, যখন এটা আকৃতি নেয় তখন মেটা ফর্মেশন। আমরা রয়েছি মেটা ফর্মেশনে, কিন্তু বাকিটাই ইউনিভার্সে প্রত্যেকটা জিনিস ভাইব্রেট করছে, এর একটা ভাইব্রেশন আছে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে। লাইক রেডিও, আমরা তো প্রত্যেকেই জানি রেডিও প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে চলছে তো। আর দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই এনার্জি ফর্মেশন, এখানে কিন্তু এনার্জি ছাড়া কিছু নেই। ফলে কারোর যখন কোনো কিছু ডেথ হচ্ছে, ডেথের মধ্যে আবার অনেক কিছু শ্রেণীবিভাগ আছে। একটা নর্মাল ডেথ, এবার নর্মাল ডেথকেও অনেক রকমভাবে ভাগ করা যায়। আমি বলছি নর্মাল ডেথ, অ্যাবনর্মাল ডেথ বলতে অ্যাক্সিডেন্টাল কিছু ডেথ। বা দুদিন আগে আমাদের একটা দুর্ঘটনা যেটা ঘটলো সারা ভারতবাসীর কাছে খুব বেদনাদায়ক ব্যাপার, এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ, অকাল মৃত্যু যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে সুইসাইডাল ডেথ, যেটা আমি আমার সময়কে বলতে পারো, এটা একটা সম্পূর্ণ, এই সুইসাইডাল ডেথটা আলাদা একটা চ্যাপ্টার, আমি পরে সেটাকে নিয়ে আলোচনা করব। তো এবার আসছি যে নর্মাল ডেথের মধ্যে ধরুন যেমন বাবা বা আমরা প্রত্যেকেই কেউ না কাউকে তো হারিয়েছি না, যারা একদিন ছিল, যাদের দেখেছি বা দেখিনি কিন্তু ছবিতে দেখেছি, বা অনেককেই হারিয়েছি। এমন কোনো ঘর পাবে না বা ফ্যামিলি পাবে না যেখানে কোনো ডেথ হয়নি, তাই তো? তো এবার নর্মাল ডেথের মধ্যেও অনেক সময় কি হয়, কিছু ডিজায়ার থেকে যায়, আমরা মানুষ মাত্রই ডিজায়ার থাকে, কিছু ডিজায়ার সামনে আসে, কিছু ডিজায়ার সাবপ্রেস হয়ে থাকে ভেতরে সাবকনসিয়াস মাইন্ডে। তো এবার আসছি ব্যাপারটা যে ধরো হঠাৎ করে যদি কারোর ডেথ হয়, হঠাৎ করে বলতে রোগ অসুখেই, হয়তো স্ট্রোক বা ব্রেন স্ট্রোক, হোয়াট এভার, যেটা সেই সময় পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, যদি তার মধ্যে সেই মানে মানুষটার মধ্যে, মানুষ ততক্ষণ যতক্ষণ বডি ফর্মেশনে আছে, যদি কিছু ডিজায়ার থেকে যে আমি মেয়েটার বিয়ে দিতে পারলাম না, বা আমার এই বাড়িটাকে কমপ্লিট, এছাড়া আরও কিছু নেগেটিভ ডিজায়ার, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, এই ধরনের জিনিস যখন আমরা এটা মেটার থেকে যখন আমরা আবার এনার্জি ফর্মেশনে যাচ্ছি, মানে সোল যখন বডি ছেড়ে যাচ্ছে। এবার আমি দেখো, এটা একটা আলোচনার মধ্যে অনেক কিছু ঢুকে রয়েছে এর মধ্যে, কোন চাক্রাসের মধ্যে দিয়ে আমাদের শরীরে যে চাক্রাস, যেটা আমাদের শরীরকে চালনা করছে, ঠিক আছে? তো
তো সেই চাক্রাসের কোন চক্রের মধ্যে বেশিরভাগ সাধারণ মানুষেরা মূলাধার চক্র দিয়ে বেরোয়, আমাদের রুট চক্র যেটাকে বলে, সেই জন্য পটি বা হিসু করে ফেলে বেশিরভাগ, দেখবে মানুষের যখন ডেথ হয়। ঠিক আছে, এবার যখন সেই এনার্জি ফর্মেশনে গেল, খেলা এখান থেকে শুরু, যেটা অদৃশ্য। হ্যাঁ, এখানে আর একটা অ্যাসপেক্ট থেকে যায়, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। সবসময় যে তুমি যেটা ভাবছো সেটা যে প্যারানর্মাল হচ্ছে তার কোনো মানে নেই। আমাদের মাইন্ড তো অনেক কিছুই, মানে একটা জটিল প্রসেস, যেটা বিজ্ঞানও এখন পুরোপুরি আবিষ্কার করতে পারেনি বা অনেক দেরির ব্যাপার আছে। সাইকোলজিক্যালি কিছু ডিসঅর্ডার হয় যেটা আমরা অনুভব করি বা হ্যালুসিনেট করি। সেই জন্য আমরা যখন আমি আমার কথা বলি, আমি যখন কোনো কেস হ্যান্ডেল করি এই সমস্ত প্যারানর্মাল, ইনফ্যাক্ট আমার এই মুহূর্তে 14টা কেস চলছে রানিং কন্ডিশন। তার মধ্যে এমন একটা কেস কালকে আমি ভিজিট করে এসেছি। আসলে ছবিগুলো, ভিডিও ক্লিপ সব ওই ফোনে আছে, যেটা রেকর্ডিং হচ্ছে এখন, যেখানে প্যারানর্মাল তো আছে, স্পিরিট পজিশন আছে, বাট তার সাইকোলজিক্যালি ডিসঅর্ডার আছে। ফলে এটাকে মানে আলাদা করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। একটা ডাক্তারের কাছে সে গেলে যে মেডিসিন দিয়ে, বেশিরভাগ নার্ভের মেডিসিন দেবে বা ঘুম পাড়ানোর মেডিসিন দেবে, কিন্তু এটা সলিউশন নয়। তো এবার যখন এনার্জি ফর্মেশন আমরা বেরিয়ে যাই, সবসময় যে যেটা আমরা দেখবে সাধারণ ভাষা আমরা বলে থাকি যে মানুষটা মুক্তি পেয়ে গেল যন্ত্রণা থেকে। মুক্তি জিনিসটাই আলাদা, আমরা গতিপ্রাপ্ত হই। মুক্তি ততক্ষণ না সম্ভব যতক্ষণ না যে কারণে আমাদের এই আর্থের জন্ম, আমরা প্রত্যেকে এখানে যারা যারা বসে আছে না কিছু লেসন নিতে এসেছি, যেটা ইনকমপ্লিট ছিল পাস্ট লাইফে। বুঝে গেল ব্যাপারটা? ধরো কেউ কিছু ধরো কোনো কিছু করতে গেলে আমার ভয় লাগে, সেই লেসনটাও একটা বড় ব্যাপার। এছাড়াও যে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, নিজেকে জানা বা ঈশ্বরকে জানা, যতক্ষণ না এই সার্কেলটার মধ্যে ততক্ষণ আমাদের ঘুরে ফিরে আসতে হবে যতক্ষণ না এই কমপ্লিট করতে পারছি, আমরা নিজেদের উপলব্ধি নিজেরা করতে পারছি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে মুক্তি আমরা কেউ পাই না, আমরা আর একটা লাইফের দিকে চলে যাই। যখন ডেথ হয় তখন কিন্তু একটা ডাইমেনশন ওপেন হয় বা একটা পোর্টাল ওপেন হয়, যে পোর্টালের মাধ্যমে স্পিরিট বা এনার্জি পাস করে। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এখানে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে গড উইল আর একটা হচ্ছে ফ্রি উইল। আমাদের ফ্রি উইল আছে। যদি কেউ সোল চায় বা এনার্জি চায়, কোনো ডিজায়ারের মাধ্যমে ব্লকেজ হয়ে যাওয়া, মানে আমাদের সঙ্গে থাকতে, সে কিন্তু থাকতে পারে। ইউনিভার্স বা নেচার তাকে কখনোই ফোর্স করতে পারে না। ঠিক আছে, তো এইখান থেকেই শুরু হচ্ছে প্যারানর্মালের একটা অ্যাসপেক্ট। প্যারানর্মাল কিন্তু এইটুকুনি চ্যাপ্টার নয়, একটা বড় ভাস্ট চ্যাপ্টার, যেখানে আমরা যেগুলো গল্প শুনি না, যে বেতাল, ডাকিনী, যোগিনী, হাকিনী, এইসব নামগুলো শুনি না, বা পিশাচ, এন্টিটিজ, সবই এন্টিটিজের ব্যাপার। আলাদা আলাদা রিমস রয়েছে এখানে। বুঝে গেল ব্যাপারটা? এবার এই জগতের মধ্যে যখন আমরা কিভাবে প্রবেশ করি, আমি যে সমস্ত ইনভেস্টিগেশন কেস স্টাডি আমার চলছে, যেগুলো ছোট ছোট জিনিস, সব তো কিছু রিভিল করা যায় না, যেমন প্রাইভেসির ব্যাপার থাকে। আমি যেন তোমার কেসটা ধরো তুমি আমার শেয়ার করলে, ধরো সাপোজ আমি কোনো ঘটনার সঙ্গে হিলিংয়ের সঙ্গে জুড়লাম, তখন তোমার নাম বা প্লেস কোনো কিছুই দেখবে জায়গা যাচ্ছে না, কারণ হচ্ছে তাহলে তো প্রাইভেসি লিক হয়ে যাবে। প্যারানর্মালে বিভিন্ন রকম আসপেক্ট আছে। এবার ডেথের মধ্যে যদি আনন্যাচারাল কোনো ডেথ, আমি ডেথটা কমপ্লিট করি, ডেথটা কিন্তু এইটুকুনি না, ডেথটা একটা বড় চ্যাপ্টার, আমি বোঝানোর জন্য বলছি। ফার্স্ট সাপোজ ধরো আমি ফোন অ্যাটেন্ড করতে করতে আমি যাচ্ছি বাসটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো বা খাদে পড়লো, এই সময় সোল বুঝতেই পারে না যে সে বডির মানে তার ডেথ হয়ে গেছে না, সে মানে আউট অফ বডি। ঠিক আছে, ফলে এরা আগে ট্র্যাপ হয়। সবাই ট্র্যাপ হচ্ছে তার কোনো মানে নেই। ট্র্যাপ মানে হচ্ছে আটকে যাওয়া, আমাদের ডাইমেনশানে, আর্থ ডাইমেনশানে আটকে যাওয়া। এটাও একটা প্যারানর্মাল অ্যাসপেক্ট। সব থেকে মারাত্মক যেটা হয় সেটা হচ্ছে যে সুইসাইডাল ডেথ। কেন? আচ্ছা, এখানে বলে রাখি, সুইসাইডের সঙ্গে এইটার একটা মিল আছে। সেই মিলটা হচ্ছে, সাপোজ ইউনিভার্স আমার এই বডিটাকে, আমি এই বডির মধ্যে ধরো 80 বছর থাকতে পারবো, আমার এই বয়সে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমার মধ্যে যে ইনকমপ্লিট ডিজায়ারগুলো ছিল, অনেক তো স্বপ্ন নিয়ে আমরা চোখে ঘুরে বেড়াই, হট করতে বেরিয়ে গেল তো ব্যাপারটা, বা সেখানে এই ধামাচাপা পড়ে গেল। ধামাচাপা পড়ার মানে ব্যাপারটা হচ্ছে, যদি আমি এখানে আটকে যাই ভালো, তাহলে কিন্তু এই আটকানো থাকাটা যতক্ষণ না আমাদের কোনো ক্লেনজিং করছে কেউ, ক্লেনজিং অন্য একটা পোর্শন, তবুও বলে রাখছি টার্মসটা, ক্লেনজিং মানে ক্লিয়ার করছে, সোলকে ক্লিয়ার করা যায়।
ততক্ষণ কিন্তু ওই যে পিরিয়ডটা সময়টা ঠিক হয়ে আছে না যে আমার 80 বছর এখানেই থাকতে হবে, কিন্তু বি প্যাথেটিক। কারণ এইটুকুন এই লেখাটা বুঝতে পারবে আমার কাজই হচ্ছে যে মেডিটেশনের মাধ্যমে শুধু যে প্যারানর্মাল স্টাডি করি তা নয়, যে সমস্ত সোলেরা ট্র্যাপ হয়ে আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের প্রবলেমটাকে জানা, কেন ট্র্যাপ হয়ে আছে, কী জন্য ট্র্যাপ হয়ে আছে ইত্যাদি। তাতে লাইফ ট্রিক্স থাকে আমাদের, মানে আমার কথাটাই যেহেতু আমি তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ অনেক সময় ডার্ক এনার্জির সঙ্গে সংস্পর্শ হয়ে যায়, ফলে নিজেদের বন্ধন করে রাখতে হয়। তো যাই হোক, এবার আসি সুইসাইডাল ডেথ। সুইসাইডাল ডেথে প্রচণ্ড প্যাথেটিক একটা ডেথ। আমরা মনে করি যে আমাদের এই এখনকার সমস্যা থেকে আমি বেরিয়ে গেলাম, কিন্তু কতটা আরও ডার্ক সমস্যার মধ্যে ঢুকে গেলাম এটা চিন্তাধারার বাইরে। আমাদের ওয়ার্ল্ডে যদি ধরো আমার এই এখন কিছু করতে করতে যে শরীর খারাপ হয়ে যায়, সবাই উঠে দেখবে যে স্যার মানে আমার কি হয়েছে, ওখানে কিন্তু কেউ কারণ নয়, বুঝে গেল। ফলে সুইসাইডাল ডেথে বেশিরভাগ এনার্জি ট্র্যাপ হয়ে যায়। এবার রিসেন্ট আমি একটা কেস, আচ্ছা শান্তদ্বীপের পডকাস্টটা তুমি শুনেছো? যেন একটা ইউটিউবে শুনেছো তো? ওখানে দেখবে একটা 70 বছরের যে ঘটনাটা, ওটা 65 হবে, ওটা 70 লিখে দিয়েছে। মানে আরও ওদের ব্যাপারটাই খুব ডিস্টার্ব, সেই জন্য আমি কোনো পডকাস্টে যাই না, মানে বানিয়ে টানিয়ে বলতে হয়। ওখানে একটা জায়গায় আমি ক্লেনজিং করতে গেছিলাম, কিছু একটা কেস স্টাডি বলি, যে বাড়িতে বিভিন্ন রকম প্রবলেম হয়, যে কেসটা আমি ওখানে শেয়ার করেছি। হাজব্যান্ড প্রজেস্ট হতো, মানে এখানে তো সবাই অ্যাডাল্ট, আমি এমনি খুলেই বলছি, হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপটা সেটা ব্রেক। হাজব্যান্ড প্রজেস্ট হতো একটা ফিমেল এন্টিটিজের দ্বারা, সে কিন্তু 65 ইয়ার্স ওখানে ট্র্যাপ হয়ে আছে। কারণ হচ্ছে ওইখানে যখন ফ্ল্যাটটা ছিল না, এমনি নর্মাল জমি, দেখুন সব জায়গায় তো একটা নর্মাল জায়গা ছিল, এখন একটা ডেভেলপমেন্ট হচ্ছে, সব কিছু হচ্ছে। তাই যখন আমি ওই স্পিরিট কমিউনিকেশন করি, ওনার সঙ্গে যখন কমিউনিকেট করি, তখন জানা যাচ্ছে তাকে রেপ করে মার্ডার করা হয়। তবে থেকে সেই এন্টিটি তার ওই জায়গাতে বসবাস করছে। এবার যখন ওপেন হলো জিনিসটা, তারপর তার ক্লেনজিংয়ের ব্যাপার হলো। তাকে ক্লেনজিং মানে হচ্ছে, এখানে আবার বলছি কিন্তু মানে যেহেতু স্পিরিটের সঙ্গে তন্ত্র সাধনা আমি করে থাকি, ফলে এটা জয়েন্টলি কাজ করি আমি, বুঝতে পারলেন ব্যাপারটা? মানে আমি কোনো জায়গায় যখন ইনভেস্টিগেশন করছি, যখন কোনো স্পিরিট চায় বেরিয়ে যেতে, প্রবলেমের মধ্যে আছে, তখন কিন্তু ক্লেনজিং করা মানে কি বলবো, অনুমতি গুরুর আছে আমার, যিনি আমার দীক্ষাগুরু বা যার থেকে শেখা। তো তখন তাকে তো ক্লেনজিং করা হয়। ক্লেনজিং মানে হচ্ছে কিন্তু আমাদের ডাইমেনশান থেকে একটা পোর্টাল ওপেন করে তাকে অন্য ডাইমেনশানে, স্পিরিট ডাইমেনশানে পাঠিয়ে দেওয়া। দেন সেখানে গিয়ে কিন্তু অনেক রকম ক্রিয়াকলাপ হয়, দেন আবার নেক্সট বার্থে আসে। আমরা যেখানে এখানে এখন যারা বসে আছি না, প্রত্যেকেই কিন্তু আমরা নিজেদের মা গর্ভকে সিলেক্ট করি, বুঝতে পারলেন? মানে হচ্ছে আমরা যখন এনার্জি ফরমেশনে থাকি, এবং হয়তো এখনকার দিনে সায়েন্স ওই জায়গাটা প্রমাণ করতে অনেক সময় লাগবে, কিন্তু টোটালটাই বিশ্বাসের ওপর ব্যাপার। আমরা পাস্ট লাইফে যে কর্মটা করেছি, সেই কর্ম অনুযায়ী আমরা ফ্যামিলি সিলেক্ট করি, মা সিলেক্ট করি, দেন আমরা কিন্তু এই পৃথিবীতে আসি। এবার আসবার সময় মনে থাকে যখনই আমরা কিন্তু এই মেটালিস্টিক জগতের সঙ্গে ইনভলভ হচ্ছি, আসল জিনিসটাই ভুলে যেতে থাকে, বুঝে গেল ব্যাপারটা? আর দ্বিতীয় হচ্ছে প্যারানর্মাল অ্যাসপেক্টের আর একটা জিনিস আমাদের জানতে হবে, যেটা আমাদের শাস্ত্রও বলছে। আমরা কিন্তু এই যে ধরো এই বডিটা দেখা যাচ্ছে, যেটা আমরা একে অপরকে দেখছি, এটা হচ্ছে ফিজিক্যাল বডি। আমাদের আরও 4টে বডি হয়, যেটা অদৃশ্য। সেটা একটা হচ্ছে অন্নময় কোষ, এই শরীরটাকে বলা হয়। এরপর হচ্ছে প্রাণময় কোষ, যেখানে প্রাণ বায়ু, কারণ আমরা যে অক্সিজেন, আমরা মনে করি যে অক্সিজেন না থাকলে আমরা মরে যাব। তাহলে একটা মৃত মানুষকে অক্সিজেন দিয়ে দেখো তো সে বেঁচে উঠতে পারে কিনা। অক্সিজেনটা না, অক্সিজেনের সঙ্গে প্রাণ যাচ্ছে আমাদের শরীরে, ঠিক আছে? প্রাণ বেরোচ্ছে, প্রাণ মানে আমরা কিন্তু অলওয়েজ ডেথের সঙ্গেই কিন্তু লড়ছি, কিন্তু ঢুকছে, প্রাণ ঢুকছে বলে আমরা জীবিত। কেন এই পোর্শনটা সায়েন্স কিন্তু এখনও কিন্তু মানে তার কাছে কোনো ব্যাখ্যা নেই কীভাবে আমরা জীবিত। আমরা সায়েন্টিফিক্যালি কোন জায়গাগুলো দেখি, স্মার্টফোন কতটা উন্নতি হলো, কী টেকনোলজি এলো, সায়েন্স যে এই দিকেও ডেভেলপ করছে, সেই পোর্শনটা আমরা কিন্তু এতটা অ্যাওয়ার্ড নয় বলেই আমাদের মনে হয় এই জগৎটা মিথ্যে। ধীরে ধীরে সায়েন্সও কিন্তু বুঝছে অনেক কিছু, যে শুধু অক্সিজেনের সঙ্গে প্রাণটা শরীরে যাচ্ছে, সেটা কিন্তু এই ফিজিক্যাল বডিতে নয়, প্রাণময় কোষে যাচ্ছে ওটা। তাহলে অন্নময় কোষ, প্রাণময় কোষ, তারপর হচ্ছে মনোময় কোষ, যে সমস্ত থট প্রসেসগুলো আমাদের হয়, সেটা কিন্তু
মানে মনোময় কোষের মধ্যে হয়, তারপর বিজ্ঞানময় কোষ, তারপর হচ্ছে আনন্দময় কোষ। আনন্দময় কোষ একটা সাধারণ মানুষের হওয়াটা মানে সেই লেভেলে পৌঁছানোটা খুব মুশকিল, যতক্ষণ সেটা কোনো সাধক বা মহাপুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এনাদের বলতে পারো সেই লেভেলে যেতে পারে। মানে আমাদের আরও যে 4টে বারে, তার মানে ডেথ যখন হচ্ছে এই শরীরটাকে জ্বালানো হচ্ছে বা মাটি দেওয়া হচ্ছে, আমাদের সোলের সঙ্গে এনার্জির সঙ্গে এই বডি কিন্তু জুড়ে থাকে। ফলে আমরা যখন কোনো ভিজিবল হয়, যখন তুমি কোনো কোনো জিনিসকে ভিজিবল করছো বা দেখছো, হঠাৎ করে সরে গেল, একটা অবয়ব আকৃতি আছে, ঠিক আছে? তো আমি এখানে একটু এন্ড করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবার বলো, তারপর আমি আবার বলবো। এক এক করে বলো, যদি কোনো খুব কি ডিফিকাল্ট হয়ে গেল জায়গাটা, না বোঝা গেল ব্যাপারটা? প্যারানর্মাল কিন্তু ওই ভূত প্রেত বলে নয়, ভূত বলে কিছু হয় না। ফার্স্ট হচ্ছে ভূত বলে কিছু নেই, ভূতটা হচ্ছে অতীত, যা অতীত সেটা এখন। হ্যাঁ, প্রেত বলে আছে, আমরা প্রত্যেকেই আফটার ডেথ প্রেত জনিতে জন্ম হয়। দেখবে প্রেত বলে একটা কথা বিভিন্ন পডকাস্টে শুনে থাকবে, এটা রিয়েল। পিশাচও রিয়েল, কিন্তু এরা আমাদের ডাইমেনশনের সঙ্গে আলাদা আলাদাভাবে যুক্ত। এবং আর্থ এমনই একটা ডাইমেনশন যেখানে কিন্তু অনেক জায়গা, অনেক পোর্টাল কিন্তু মানে গেটওয়ে আছে। সেই গেটওয়েগুলো নর্মাল আই দিয়ে দেখা যায় না যতক্ষণ না তোমার আগ্রাচক্র ওপেন হচ্ছে মেডিটেশন বা সাধনার মাধ্যমে। না, আমি যা জানতে চাইছি, বলুন। সবার হয়ে যেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের তো অ্যাকচুয়ালি এই সম্বন্ধে জ্ঞান খুবই কম। আমরা যেটুকুনি জ্ঞান হতো সেটা আমরা দেখে। আচ্ছা, একটু চেঁচিয়ে বলবেন যাতে ভয়েসটা পুরোটা মানে রেকর্ডিংটা হয়। ও আচ্ছা, যেটুকুনি বলছেন মানে পাখারটা ক্যাচ করছে তো সেই জন্য। আসলে খাওয়ার পরে ঘুমের ব্যাপার তো যাও, চেষ্টা করছি। বলতে চাইছি যে আমরা এই যে ব্যাপারগুলোতে তো আমার খুব একটা জ্ঞান তো নয়, তার কারণ আমাদের জ্ঞান তো কি, আমরা দেখেছি, সিরিয়াল দেখেছি, কোনো হরর সিনেমা দেখেছি, বা কারোর মুখে কোনো গল্প শুনেছি, শুনে আমাদের যেটুকুনি জ্ঞান হয়েছে বা যেটুকুনি আমরা এই বিষয় সম্বন্ধে আমাদের জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমাদের এখানে সবারই একটা কমন প্রশ্ন বা কমন জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে ভূত, যেটা আমরা ভয় পাই, যে ভূত এখানে যাবো না, অন্ধকার, ভূত আছে। হ্যাঁ, প্রথম কথা এই ব্যাপারটা কি, ভূত যেটা আপনি বলছেন অতি সেটা ঠিক আছে, কিন্তু আমার ভূত বলতে বুঝি কি, যে মানুষের মৃত্যুর পরে কোনো আত্মা, যে ইনভিজিবল। আপনাকে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, মানে শুধু মানুষের না, জীবজন্তু, পাখি সবারই। হ্যাঁ, আমরা যে ভয় পাই এইটাকে, এই জিনিসটা কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কীরকম বলবো আপনাকে, যদি এখন একটা জঙ্গলে গিয়ে ছেড়ে দেওয়া হয় উইদাউট গাইডেন্স, তাহলে আপনি এমনি ভয় খাবেন, কারণ সেই অ্যাওয়ারনেস বা সেই নলেজটা আপনার মধ্যে নেই। তা বলে কি আমরা যখন ইনভেস্টিগেশন যাচ্ছি হিরো সেজে যাচ্ছি নাকি? তা নয়। ইনভেস্টিগেশনে কিছু রুলস হয়, সেগুলো মেনটেন করতে হয়। এরকম নয় যে মেশিন আছে বলে নিয়ে চলে গেলাম, অ্যালাউ যদি না করে যে এনার্জি ওখানে। দেখুন, আজকে আপনারা এখানে ডেকেছেন বলে আমি এসেছি, আমি মানে 4 জন বসে আমরা কথা বলছি। যদি আপনি অ্যালাউ না করেন, আমি কি এমনি ভেঙে ঢুকতে পারবো? তাহলে তো আপনি অবজেকশন করবেন। অনেক সময় অনেক মানে হন্টেড জায়গায় আমরা যখন যাই পারমিশন নিই আগে, যে আমি কি যেতে পারবো, নালে কিন্তু হন্ট করে ওরা প্রচণ্ডভাবে। আমি আসছি, আপনার পয়েন্টেই আসছি। তো ব্যাপারটা এরকম এতটা ইজিও নয়। এবার ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, জঙ্গলে যদি আমাজনে কোনো একটা পার্টে আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু ভয় খাবোই খাবো, কারণ প্রত্যেকটা সারাউন্ডিংয়ে কোনো নলেজ নেই আমাদের, ঠিক আছে? কিন্তু যারা সার্ভাইভার, আপনি ম্যান ভার্সেস দেখুন, বা আরও যে সার্ভাইভাল সিচুয়েশানগুলো আমাজন বা সারা পৃথিবীতে সার্ভাইভ করে দেখাচ্ছে, এমন এমন কিছু কিছু গাছ আছে বা এমন এমন কিছু পোকা রয়েছে যেটা প্রোটিনের সোর্স, কার্বোহাইড্রেটের সোর্স, তো এই পোকা খেয়েই কিন্তু সে কিন্তু চলতে লাগছে আবার। তার মানে এই ওয়ার্ল্ডটা তারা এক্সপ্লোর করেছে বলে তাদের সেই ভয়টা নেই, তারা কিন্তু ইজিলি সেই জায়গাটা ইজিলি অতটা নয়, মানে মুভ করতে পারছে। কোন রাস্তা দিয়ে হাঁটলে, জঙ্গলে বলা হয় যে আপনি যেদিক দিয়ে হাঁটুন মনে হবে সব একই রাস্তা। তার মানে যে মানুষটা হেঁটে সারভাইভ করছে নিজেকে নিজে, তার নলেজটা আছে জঙ্গল সম্পর্কে, যে কোনখানে পা রাখলে সাপের কামড় খাবো আর কোনখানে পা রাখলে মানে পোকামাকড়ে কামড় খাবো, কিন্তু সে তো হাঁটছে। এবার ওখানে তো এরকম গঙ্গা নদীর মতন নয়, পাহাড়ি নদীর মানে বুঝতেই পারছেন, তার সঙ্গেও লড়েছে। তার মানে আমাদের তার মধ্যে সেই নলেজটা আছে, আমাদের ছেড়ে দিলে আমাদের মধ্যে সেই নলেজটা নেই। নলেজ যদি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গেইন করতে পারি, তাহলে কিন্তু এই জায়গায় ভয় তো দেখুন, ভয় থাকা দরকার, তাহলে আমরা
ভুল পদক্ষেপ ফেলবো না, একটা রেজিস্ট্যান্স হয়। বাট তার মানে এই নয় যে ভয় খেতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ভয়ের ব্যাপার আছে, কিছু কিছু এমন কিছু হন্টেড প্লেস আছে যেখানে গভর্নমেন্ট থেকেও মানা থাকে। বা দেখুন, আমরা হন্টেড প্লেস মানে এটা বুঝি যেখানে যেখানে বড় ধরুন ভানগড় ফোর্ট, আমাদের এইখানে অনেকগুলো যে ইন্ডিয়ার মধ্যে বা কলকাতার মধ্যে আবার হন্টেড প্লেস আছে, কিন্তু নিজে ভালো করে দেখুন আপনার বাড়িটাও কিন্তু কোনো একটা এলাকায় হন্টেড, হয়তো ছিল না, হয়তো হলো। স্পিরিটকে আমরা বিভিন্ন রকমভাবে ক্যারি করি, ঠিক আছে। এমন একটা জায়গায় আপনি হয়তো বসে, মানে রাস্তায় হঠাৎ করে আপনার মনে হলো আপনার টয়লেট পেয়েছে, আপনি হালকা হয়ে নিলেন, সেই হালকাটার জন্যেই কিন্তু অনেক কিছু বিপদ আপনি ডেকে আনলেন নিজের সঙ্গে, অদৃশ্য বিপদ, যেটা আপনিও জানেন না আর কেউই জানে না, ঠিক আছে। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আমরা হঠাৎ আজকের দিনে দেখবেন, যেটা আমরা বুঝতে পারি যে দেখবে কাবাবের দোকানে না প্রচুর ভিড় হচ্ছে এখন সন্ধ্যেবেলা, আননেসেসারি যেগুলো ভিড় হয় এগুলো বোঝা যায়, এটা পার্সিয়াল পজিশনের মধ্যে চলে যায়। যে সমস্ত অদৃশ্য শক্তিগুলো যাদের আমরা অনুভব করতে পারি না চট করে, কারোর মাধ্যমে, যেহেতু আমাদের অরা স্ট্রং নয়, অরা মানে হচ্ছে আমাদের এনার্জি ফিল্ড। দেখবে আমাদের ছোটোবেলায় যখন নজর লাগতো, আমাদের মা বা মাসিরা কী করতো, লঙ্কা বা কিছু একটা নিয়ে না সারা শরীরে ঘুরিয়ে জ্বালিয়ে দিত, বা আগুন নিয়ে ঘোরাতো, হোয়াট এভার, যেটাই করতো অরাকে স্ট্রং করার জন্য, ক্লেনজিং করার জন্য। তো আজকের দিনে সাধারণ আমাদের থট প্রসেস যেরকম, আমাদের অরা কিন্তু সেরকমভাবে ডেভেলপ করে, যেটা একটা আভা মণ্ডল, আপনি নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। এটা যদি স্ট্রং থাকে, ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু যে কোনো হন্টেড প্লেসে যেতে পারবেন না, কিন্তু ভয় যে ব্যাপারটা সেটা খাবেন না। আপনার মধ্যে নলেজটা চলে এলে আপনি কোনটা কি বুঝতে পারছেন। কালকে যেখানে আমি ইনভেস্টিগেশনে গেলাম, আমার সঙ্গে টিমও গেছিলো আমার একটা, তো সেখানে পুরো বাড়ি যখন ঘুরে বেড়ানো হচ্ছে, রিসিভ হচ্ছে, আমার কাছে কিন্তু মেশিন থাকে না, কারণ আমরা আমি আমার কথাই বলছি বারবার এই কারণে, কারণ মেশিনের বাইরে আমি সায়েন্সকে বিরুদ্ধে নয়, সারাদিন তো সায়েন্স নিয়েই চলছি তা নয়, আমাদের শরীর যেটা, মানে একটা মেশিন ভুল বলতেও পারে, রিডিং ভুল দিতে পারে, কিন্তু আমাদের শরীর কখনো ভুল রিডিং দেবে না। এটা হচ্ছে সবথেকে ব্যাপার, কারণ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে অনুভব করতে পারি, কিন্তু আদার্স যে ইন্দ্রিয়গুলো আছে যেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, ওটাকে মেডিটেশন বা সাধনার মাধ্যমে অ্যাক্টিভেট করতে হয়, তখন কিন্তু আপনি এই ওয়ার্ল্ডের সঙ্গে পরিচিত। কারণ এই বলছে আমাদের প্যারালাল একটা ওয়ার্ল্ড চলছে যেটা অদৃশ্য। আমরা ভয় এই কারণেই খাই, আমাদের মধ্যে সেই প্রপার আইডিয়াটা নেই। আপনি কি ফটোশপে ডিজাইন করতে গিয়ে ভয় খাবেন? না, আমি খাবো। বা যারা যারা ধরুন যে ডিজাইন শিখছে, একটা যখন স্টেজ চলে আসবে যে তার মধ্যে সেই নলেজ বা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল নলেজটা পেয়ে গেল সে, তখন সে ইজিলি মাউসকে মুভ করিয়ে আর কিবোর্ডকে কন্ট্রোল করে একটা ভালো ডিজাইন দাঁড়া করাতে পারবে, কারণ নলেজটা কী রয়েছে সেখানে। ব্যাপার মেন প্রশ্ন ব্যাপারটা হচ্ছে এটাই, নলেজ কী রয়েছে আপনার এই সাবজেক্টটার প্রতি। আমি নিচে বসলেই ভালো হতো। হ্যাঁ, এখানে সরাতে পারবো না, একটুখানি সরে যাচ্ছে, নাহলে গায়ে পা লেগে যাবে। এবার বলুন, আর কি প্রশ্ন আছে? ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন আছে বলো। আপনি বললেন যে কোনটা 100 প্লেসে গেলে আপনি অনুমতি নেন। চেঁচিয়ে বলো, একটু একটু বাড়াও, তাহলে রেকর্ডিংটা হয়ে যাবে। আপনি তো বললেন 100 প্লেসে গেলে অনুমতি নেন। অনুমতি কিভাবে বলছেন যে যেতে বলছে কি বলছে না? মানে কোনো প্লেসে এরকম, আমি নাম নেব না, তাদের সোশ্যাল মিডিয়াতে ভালো নাম, 2-1জনকে আমি নিজেই বাঁচিয়েছি তাদের, মানে প্রমাণ আছে, এই নয় যে হাওয়াতে ছাড়ছি, হোয়াটসঅ্যাপ প্রমাণ রয়েছে। বারণ করেছিলাম যে মানে তুমি এই ধরনের এন্টিটি, মানে যখন ক্লেনজিং করতে যাচ্ছে বা কোনো কিছু করতে যাচ্ছে, যেও না, কিছু প্রবলেম আছে। কারণ এদের ব্যাপারটা হচ্ছে ওই হিরো সাজার ব্যাপারটা, মেশিন নিয়ে ঢুকে পড়লাম। ব্যাপারটা হচ্ছে যে অ্যালাউয়ের ব্যাপার থাকে, এন্টিটি তোমাকে অ্যালাউ করছে কিনা, আমরা ভাইব্রেশনে বুঝি। আমার দেখবে ওখানে ফেসবুকে যারা যারা ফলো করো, দেখবে ভাইব্রেশন এনার্জি নিয়ে কাজ। এই সময় কিন্তু এই ফোনটা ভাইব্রেট করছে, এই সময় তুমিও, তোমার শরীরও ভাইব্রেট করছে, বা আমাদের প্রত্যেকের শরীর আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। দিস ইজ সায়েন্স, এটা কিন্তু সায়েন্সের বাইরে বলছি না। ইউনিভার্সে প্রত্যেকটা জিনিস ভাইব্রেট করছে। এবার প্রত্যেকটা ভাইব্রেশনের লো ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সি আছে। যখন কোনো কিছু স্যাডনেস বা আমাদের ধরো মন খারাপ,
ডিপ্রেশনে যাই, আমাদের বডি লো ভাইব্রেট করে বা মন লো ভাইব্রেশনে যাচ্ছে। যখন আমরা আনন্দেতে থাকি, আমাদের হরমোনস যেগুলো কেমিক্যাল রিয়াকশন যদি ঠিকঠাক মতন হয়, আনন্দ হয়েছে বা আমরা পার্টি করছি ইত্যাদি করছি, আমাদের হায়ার ভাইব্রেশনে যাচ্ছে। ঠিক আছে, মেডিটেশন আমাদের এই দুটো ভাইব্রেশনকে ম্যাচ করায়। যখন আমরা কোনো জায়গায় প্রবেশ করছি, এরকম ধরনের প্লেস, যখন ধরো যে যে ক্লায়েন্টটা দেখে পাতায় যে তাদের বিভিন্ন রকম প্রবলেম আসছে, বিভিন্ন রকম ভয় খাচ্ছে, তখন প্লেসটা তোমাকে তো ইনভেস্টিগেশন করতে হবে। তো অনেক ক্ষেত্রে কী হয়, তারা অ্যালাও করে না সেই সময়, সেই অ্যালাওয়ের ভাইব্রেশনটা আছে। দেখো আমি ধরো এই সময় যে কথাটা বলছি এটা আমার মাতৃভাষা, তোমরা ধরো মাতৃভাষা বাংলা বলে আমরা বুঝতে পারছি তো, রাইট? তোমারও তো মাতৃভাষা বাংলা তো যাই হোক, বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, এটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ একটা বলতে পারো, বা মাতৃভাষা, যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে চলছে। আর একটা ভাষা হয় সোল ল্যাঙ্গুয়েজ, যেটা ভাইব্রেট করে। আচ্ছা, আরও একটু ইজি করে দিই। ধরো পাকিস্তানে, ধরো আমার নাম নেব না, অন্য জায়গায় কোনো এখন আমাদের কোনো রয়েছে, সে আমাদের মেসেজ দিচ্ছে, তাই আমাকে ফোনে মেসেজ দেবে, কিছু টাইপ করে এরকমভাবে, টাইপের একটা ইন্ডিকেট হয়, মেসেজটা ডিকোড করে এখানে বসে। তো ওটা এক ধরনের ভাষা, কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে। তো এটা কী বলে আমি এই মুহূর্তে মাথায় আসছে না। ধরো এরকম একটা রাইটার মতন থাকে, টক 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 টক, যেগুলো নেভিতে হয়, দেখবে এগুলো অন্য জায়গা থেকে অন্য, হ্যাঁ, অন্য জায়গা থেকে অন্য জায়গায় আসছে। তো সেই ক্ষেত্রে কোনো রকম মানে কোনো রকম যদি উগ্র ভাইব্রেশন আসে, এখন আমি কথা বলতে রাজি নয় বা আমি এখন মানে আসবে না, তাহলে কিন্তু আমি সেই দিনটা ক্যান্সেল করি, পরের দিন যাই। কিন্তু সেটা আমরা বুঝবো কিভাবে? মানে normal সাধারণ মানুষ বুঝতে পারবে না হ্যাঁ, সেটাই তো। সেটা মেডিটেশন বা, যেহেতু দেখো আমার একটা সুবিধা হচ্ছে আমি তন্ত্র সাধনার সঙ্গে তো যুক্ত, ফলে এই ভাইব্রেশনগুলো ক্যাচ করা যায়, মানে ওই ফ্রিকোয়েন্সিটাকে বুঝতে পারি যে কে অ্যালাউ করছে আমাকে, কে অ্যালাউ করছে না। যদি তুমি ওই অ্যালাউটা না মেনে আমরা চলে যাই সেখানে, তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, ছাড়বে না চট তার করে। মানে আপনি বলতে চাইছেন যে এইটা আমরা এই ভাইব্রেশনে বুঝতে পারবো না, যেহেতু এটা আপনি রীতিমতো চর্চা করেছেন, পড়াশোনা করেছেন বা তন্ত্র সাধনা যে সাধনা করেছেন, তো আমরা 5 বা 6 Exactly. মাধ্যমিক দিই আমরা, তাই তো? একদম। না, আপনি 9-এ পড়ছেন বলে আপনি 10 ইয়ে করতে পারবেন, আমরা তুমি 1 3 দেবো, আমার মাধ্যমিক ইয়ে করতে পারবো না, মাধ্যমিকের প্রশ্ন হলে আমাকে বুঝতে পারবো না, ঠিক সেরকমই ব্যাপার। কিন্তু আপনি এই ফিল্ডটাকে স্টেপ বাই স্টেপ, মানে এটাও নিশ্চয়ই ছোট থেকে আস্তে আস্তে, হ্যাঁ, এটা আমাদের ধরুন বংশ পরপর চলছে, তো হ্যাঁ। 5-6 আমার দীক্ষা হয়, হ্যাঁ ওইটাই বলছি, তো ওইখান থেকে শুরু হয়েছে ব্যাপারটা। তার জন্য ভাইব্রেশন ব্যাপারটা আপনি বুঝতে পারছেন, যেটা আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, এবার হ্যাঁ কীভাবে বুঝবেন সেটা বলে দিচ্ছি। দেখুন, আমাদের আশেপাশে কোনো যখন এন্টিটিস থাকে না, নিজের লোক হোক, পরের মানে অন্য কোনো এন্টিটিস হোক, তারা আমাদের বোঝায় আগে। পজিশনের দিকে যাচ্ছি না, কিন্তু ধরো কেউ কারোর বডি এন্ট্রি নেবে সেই ব্যাপারটা যাচ্ছে না, তার মানে 4টে স্টেজ হয়। কিন্তু কোনো এন্টিটি রয়েছে, ধরুন ওনার বাবা ধরুন মারা গেছে, বা আমাদের বললাম তো, যদি সে আমাদের সঙ্গে থাকে, কোনো ডিজাইন ইনকমপ্লিট, এরকম একটা দুটো কেস হ্যান্ডেল করেছিলাম। ভদ্রলোক মারা গেছেন, অনেক কষ্ট করে পয়সা জোগাড় করে মানে রোজগার করেছেন, বুঝলেন, কিন্তু বলতে গেলে যখন জীবিত ছিল সেই সময় উনি মানে নিজেই খরচা করতো, ওনার ফ্যামিলি অতটা জানতো না যে কোথায় টাকা পয়সা কী, কোথায় কী রাখা আছে। তো যখন ওনার ডেথ হয়, ওনার অ্যাক্সিডেন্টের ডেথ হয়, তো দেখা যায় কোনো ডিস্টার্ব হয় না, কিন্তু ওনারা বাড়ির লোক ফিল করতে পারছে যে ওনার বাবা, যে মেয়েটি যোগাযোগ করেছিল, ওনাদের সঙ্গেই আছে, কিছু একটা বলতে চায়। তো যখন কেসটা আমার কাছে আসে, আমি যখন হ্যান্ডেল করি, তো জাস্ট খালি উনি ছিলেনই এই কারণে, কোথায় কি পয়সা কড়ি রেখেছে, কোথায় কি কাগজপত্র আছে, সেইটা যেহেতু আমি মিডিয়ামশিপের কাজ এটাকে বলা হয়, যে মানে ওই ল্যাঙ্গুয়েজটা আমি বুঝি, আমি এই ল্যাঙ্গুয়েজটাও বুঝি, সেটা বুঝে পাস অন করে দেওয়া, যে আপনি এই জায়গাগুলো দেখুন, এই ব্যাংকে এই আছে, আপনার এই আলমারির লকারে এই যে জায়গাগুলো দেখুন, এবং তারা পেয়েও যায়, এবং তখন কিন্তু ন্যাচারালি ক্লিনজিং হয়ে যায়, উনি বেরিয়ে যান। তো অনেক সময় কি হয় যে এরা আমাদের ভয় খাওয়ানোর জন্য তা নয়, কিছু মেসেজ দেওয়ার জন্যও থাকে, তার জন্যে কিছু পড়ে যাওয়া বা হট করে কিছু বেরিয়ে যাওয়া, নিজেদের অস্তিত্বটাকে বোঝানোর জন্য আমাদের সামনে আসে। না, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এখানে আমার একটা যেটা কনফিউশন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বিফোর ডেথ আমি তো আমার একটা শরীর নিয়ে আছি, শরীরের মধ্যে আছে, আমার আত্মা আছে, আমাকে চিন্তা ভাবনা আছে, এই জগৎটা নিয়ে আমার চিন্তা ভাবনা আছে, আমার প্রয়োজন। কিন্তু যখন আমি মারা যাচ্ছি, তখন তো আমি আরেকটা জগৎ আমি দেখছি,
সেই সময় আমার মেন্টালিটি, আমার থিঙ্কিং, আমার অ্যাটিটিউড বা আমার পারপাসটাকে আমি অ্যাক্ট করে আছি। এক্স্যাক্টলি, বলতে পারলেন প্রশ্নটা? একদম খুব ভালো বুঝেছি, খুব ভালো প্রশ্নটা। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা জন্মই পাচ্ছি একটা শরীরের মাধ্যমে, হোয়াট এভার শরীর আপনার কাছে থাকুক না কেন, সেটা পাখি হোক পশু হোক, এতটা অ্যাওয়ারনেস থাকে না মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসটা থাকে। এবার এতদিন আমাদের শরীরে একটা অ্যাটাচমেন্ট থাকে, ফলে আমি আর একটা ক্লাস করাই, সেটা হচ্ছে যে মানে ডিট্যাচমেন্ট অফ ডেথ, মানে ডেথ থেকে কি করে ডিট্যাচ থাকা যায়, বা ওইটাকেও আমি ক্লাস করাই। একটা কথা বলে আমি ভুলে যাবো, আপনি ক্লাস করেন বলছি, বলছি এটা কি পসিবল, মানে এটা আমার খুব ইচ্ছা, ইনক্লুডিং মি অলসো, যে এই যে এটা তো একদিনে বা এই 2 ঘন্টা তো আলোচনা না, সম্ভব নয় এটা একটা সেটা। জাস্ট দি সবকিছুকে আমরা এক্সপ্লোর মানে টেস্ট করতে পারি, হ্যাঁ। দেখি তো মাংসটা কেমন হচ্ছে, Exactly, ওটাই হচ্ছে। হজম করার ব্যাপারটা হতে পারে না। তো আমার যেটা ইচ্ছা, মানে ইনক্লুডিং অলসো মি অল, কেন বললাম, কারণ আমারও খুব ইচ্ছা যে এই সাবজেক্টটার উপর, ফার্স্ট একটা চ্যাপ্টারের উপর আপনারা মানে আমার যদি কিছু ছেলেমেয়েরা যদি ইন্টারেস্টেড হয়, সবাইকে যদি একটা ক্লাস করে এইগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ যদি এগুলোকে আমরা মানে শিখি, এই জ্ঞানগুলো যদি আমরা অর্জন করতে চাই, এটা কি ইজ পসিবল? হ্যাঁ, ইট ইজ পসিবল। যেখানে মেডিটেশন থাকবে, ওরা ক্লেনজিং থাকবে, ওরা ক্লিনিং থাকবে, নিজেদের প্রোটেকশন করুন, কারণ আজকের দিনে ব্ল্যাক ম্যাজিক মারাত্মক লেভেলে হচ্ছে। হ্যাঁ, আর করছে নিজেদেরই লোকেরা, সম্পত্তির জন্য, প্রপার্টিসের জন্য। এটা কি সত্যি, মানে এটা আমরা জানি না বলে আমার এক্স্যাক্টলি দাদা, আপনি মানে পডকাস্ট দেখে নয়, আমি নিজে 14টা কেস এখন অনগোয়িং বলছি, তার মধ্যে 12টা কেস হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের, এবং স্পিরিটকে চালান করা হয়। বিভিন্ন রকম যারা এইরকম ডেথ হয় না, অ্যাক্সিডেন্টাল ডেথ, সুইসাইডাল ডেথ, এরা তো আমাদের ডাইমেনশনে ঘোরাফেরা করে। এরকম তন্ত্রবিদ্যা কিন্তু খারাপ নয়, তন্ত্র আপনার শরীরে সত্যি যে আমি আপনার ক্ষতি করতে পারি ব্ল্যাক ম্যাজিক করে। এক্স্যাক্টলি, এবং খুব কুইকলি হবে। হ্যাঁ, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত কিছুতে। হ্যাঁ, এটা থেকে নিজেকে কি করে প্রোটেকশন দেবেন সেগুলো ক্লাস করানো সম্ভব। হ্যাঁ, এটা আমার খুবই ইন্টারেস্টেড, এদের কার কি ইন্টারেস্ট বা কতটা কি হবে না, তো আমি সেটা পরের সঙ্গে কথা বলে নেবো ইন্টারনালি। এবার একটা করি সানডে করে যদি একটা দিন আপনি ক্লাস। হ্যাঁ, নিশ্চয়ই রাখুন, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে যে দেখুন, আমরা ছোটোবেলা থেকে তো এই শরীরটাকে খুব ভালোবাসি, হ্যাঁ, শরীরে আমরাই ভাবি দেখুন আমার শরীর খারাপ, তো এখানেই লুকিয়ে আছে একটা প্রশ্ন, আমার যদি শরীর খারাপ হয় তাহলে আমিটা কে? তো আমিটা সেই এনার্জি। দেখবেন আপনি কখনো বলবেন না তোমার শরীর খারাপ হয়েছে, আমার শরীরটা ডিস্টার্ব করছে, আমার মাথা ব্যথা করছে, তাহলে আমার মাথা যদি ব্যথা করে তাহলে আমিটাকে এনার্জি। ক্লিয়ার হলো? যখন ডেথ হচ্ছে, যে ডিজায়ারগুলো থাকে আমাদের মনোময় কোষে, এইমাত্র বললাম যে একটা মানে বডি রয়েছে যেটা অদৃশ্য, ওখানে কিন্তু সব কিন্তু ওই কনসাস, সাবকনসাস, আমরা ফিজিক্যালি দেখছি এটা, কিন্তু মনের যে 4টে পার্ট রয়েছে, কনসাস, সাবকনসাস, আনকনসাস, এই 3টে পার্ট রয়েছে, সেটা কিন্তু সবই মনোময় কোষের মধ্যে চলছে। এবার ডেথ হয়ে যাওয়ার পর আমি ওই ডাইমেনশনটাও দেখতে পাচ্ছি, পোর্টাল ওপেন হয়, ইউনিভার্সের থেকে 2টো অপশান আসে, তুমি কি বেরিয়ে যেতে চাও তাহলে বেরিয়ে যাও, আর যদি থাকতে চাও তাহলে, বললাম আমাদের একটা ফ্রি উইল আছে, আমরা কিন্তু এই ইনকমপ্লিট ডিজায়ারের জন্য থেকে যেতে পারি। এবং বেশিরভাগ যে সমস্ত ধরুন শুট আউটে মারা গেছে, কোনো উগ্রপন্থী বা যাদের জীবিত অবস্থায় যাদের রিপুদের প্রভাব তাদের উপর বেশি, ধরুন যে রিপুগুলোর কাজ আমরা বলি, ধরুন কামনা, বাসনা বা লোভ, এই ধরনের এন্টিটিসরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রজেস্ট করে। এবং প্রেত চালান বলে একটা শব্দ শুনেছো তো, এটা ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত, মানে কোনো এন্টিটিকে মানে ইচ্ছাকৃতভাবে ধরে রেখে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, ব্যাট তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু, ধরুন আমি যদি ধরুন বলছি, জাস্ট উদাহরণ দিচ্ছি, ভয় খাবেন না, আপনার দিকে চালনা করলাম, ফার্স্ট যখন কোনো প্রেত চালান হয় তার সিমটমই হচ্ছে ফিনান্সিয়াল ড্যামেজ হবে, ডাউনফল হবে, কারণ ওই দিকে আগে মারবে সে। এবার মেন্টাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, কিছু ব্যাপার, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, মানে যে কার্যসিদ্ধির জন্য করা হয়েছে ধীরে ধীরে হতে থাকবে। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক দুরকমভাবে করা যায়, একটা হচ্ছে যে কোনো ফিজিক্যাল অবজেক্ট দিয়ে করা যায়, আর একটা হচ্ছে যে শুধু মন্ত্রের মাধ্যমে। এখনকার দিনে ছবি তো সব জায়গায় অ্যাভেলেবেল, আপনার আমার এইটুকুনি ছবি পেলে, আমি ওকে কী বললাম তুমি ছবি পাঠাবে, তো ছবিতে আমি কি করব, ছবির যে অরাটা রয়েছে সেই অরাতে ওর এনার্জিকে আমি খুঁজে বার করব, ইউনিভার্সে যেখানেই থাকুক না কেন, কারণ আমি হিলিং চলে আমার অল ওভার ইন্ডিয়াতে, মহাবিদ্যা হিলিং, তার জন্য বাড়িতে আসতে হয় না, তারা আমাকে ছবিই পাঠায়, ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তার অরা মানে ওকে আমি মানে এনার্জি, মানে ওর সোল যেটা, তাকে খুঁজে পরে আমি যেভাবে প্রক্রিয়াতে ওকে সুস্থ করছি,
সেম প্রসেসে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হচ্ছে সেই এনার্জির মাধ্যমে, যেটা আপনি বুঝতেও পারবেন না। একটা ছবি থেকে অনেক কিছু করা যায় প্রথমে এগুলো হয় বলছি। মারাত্মক লেভেলে। হ্যাঁ, এখনকার দিনে তীর ধনুক বা গুলিগোলার দরকার নেই, ব্ল্যাক ম্যাজিকই যথেষ্ট। আর এই সমস্ত বাজে লোকেদের জন্য আমি ওপেনলি বলছি, মানে এটাতে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে, তন্ত্রকে মানুষ ভয় খায় এখন। তার মানে ভাবছে যে মৃত্যু, রক্ত, ব্লাড ইত্যাদিকে নিয়ে, আর কিছু মানুষ এটাকে এরকমভাবে প্রমোট করে। ঠিক আছে, রাস্তায় দেখবেন বেলঘরিয়া, দমদমে ওখানে লেখা থাকে, হ্যাঁ ওখানে লেখা থাকে বশীকরণ এক্সপার্ট ইত্যাদি এক্সপার্ট, কামাখ্যা সিদ্ধ। তো ঢপের চপের তো শেষই নেই। কিন্তু আপনার ভালো তো, সরি আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ফেললাম, কারণ এটা মানে মাথা গরম হয়ে যায়। এটা হয় আপনার মেইন জিনিস হচ্ছে, দেখো আমিও যদি কোনো কোনো কাজ করি আমিও ফ্রিতে করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার মানে ভালো করছি বা যেটা দরকার সেইটুকু নেই। এটা বিজনেস পারপাসে সমস্ত কিছু করতে পারে, বশীকরণ করে রেপ পর্যন্ত হয়ে যাচ্ছে। আর কি বলবো এর থেকে, মানে মানে বলার মতন কিছু নেই। এখানে বেশিরভাগ বোনেরা রয়েছে, মানে যাচ্ছে তাই ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের মানে ঝাঁক ছেড়ে দিন, অন্য টপিকে চলে যাচ্ছি। মানে এইভাবে একটা মানুষকে বশ করা যায়। হ্যাঁ, তার থেকে তো বেটার হয়। দেখুন আমার মানে ইউটিউবে ফলোয়ার যায়, আমি ফেসবুকেই বলছি 7,500। তা আমি কাউকে বশীকরণ করেছি? পাখির দিক দিয়ে আর এদিক দিয়ে মোটামুটি 7,500 ফলোয়ার। তো আমার কথার মাধ্যমেই তো মানুষ, এটাই তো রিয়েল বশীকরণ, যে মানুষকে ইনফ্লুয়েন্স করা, তাকে উপকার করা, তার জন্য কোনো ক্রিয়ার দরকার লাগে না। হ্যাঁ, বশীকরণ তো আপনি কখন করবেন, তো অন্তত এটা অ্যালাউ আছে, বশীকরণ আপনি তখনই করবেন কোনো হাজব্যান্ড ওয়াইফের, রিয়েল হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ যখন ব্রেক হচ্ছে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, তখন আপনি বশীকরণ করতে পারেন। তাই এখন দেখুন নেচারের বিরুদ্ধে নয়, কিন্তু ধরুন কোনো মানে অন্যরকম সম্পর্কে আপনি বশীকরণ করতে যাচ্ছেন, সেটা মানুষ পয়সার জন্য আজকে করে এবং হাজার হাজার টাকা নেয়, 20-25 হাজার টাকা কোনো ব্যাপার নয়, আপনাকে করে দেবে কোনো ফিজিক্যাল অবজেক্ট বা মন্ত্রের মাধ্যমে করে দেবে। সেই জন্য সব কিছুই পসিবল ইনভিজিবল ওয়ার্ল্ডে। বলো আর কী করছো? তুমি বোধহয় তোমার বাবাকেই চিন্তা করছো। হ্যাঁ, একটা কথা যেটা আপনি একটু আগে আলোচনা করছিলেন, যে স্পিরিট যখন মানুষ মারা যায়, মানুষের আত্মা বা এনার্জি যখন রিলিজ হচ্ছে, তখন ওটা কি আপনি বললেন যেটা, ওটা ওর উপর ডিপেন্ড করছে যে ও এখান থেকে বেরোতে চায় বা কিংবা থাকতে চায়, সেটা হয় মানে এটা ফোর্সফুলি বা আমরা যেরকম একটা গল্প শুনে এসেছি না, যে যমদূত আসবে নিয়ে যাবে, গল্প শুনেছেন? হ্যাঁ, না না, নরক সরক সবই আলাদা ব্যাপার। আমাদের মধ্যে অনেক ইনফরমেশানগুলো রয়েছে। দেখুন কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। ডেথ অ্যাঞ্জেল আছে আমাদের সঙ্গে, যেটা আমরা বলতে পারি আমাদের ভাষাতে বা আমাদের সনাতন ধর্মতে যমদূত। এসেই যে টেনে নিয়ে চলে গেল তা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি চাই আমার ডিজায়ার ইনকমপ্লিট থেকে গেলে আমি থাকতে পারি, আমি এইরকমভাবেই থাকবো। হ্যাঁ, রিয়েলি হয় এটা। কারণ আমার যেটাই দেখবেন কাজ, যেটা মানে প্রত্যেক দিনই রাত্রিবেলা মেডিটেশনের মাধ্যমে একটা ভাইব্রেশন আছে বা একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন সোলের সঙ্গে কন্ট্যাক্ট করে যাবে, যারা এই ওয়ার্ল্ডের সঙ্গে ঘুরছে যাবেন, শুধু নট ফর হিউম্যান। তো আপনি করেন? হ্যাঁ, এটা লেখাই রয়েছে এখানে, এটা কার্ডের মধ্যে এমনি লেখা, মানে আমার মানে প্রোফাইলেই লেখা রয়েছে ওটা। ফলে যারা ধরুন রিসেন্ট মা বাবা মারা গেছে, হ্যাঁ রিসেন্ট মা বাবা মারা গেছে, তাদের সঙ্গে কি বলতে চাইছে না চাইছে, তারা হ্যাপি আছে কি না, সেই সোলের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি তাদের বাড়ির লোককে ইনফরমেশন দিয়ে দিই। প্রচুর সোল, মানে ডার্ক এনার্জির প্রভাব অনেক বেশি আমাদের ওয়ার্ল্ডে। এটাই বলছিলাম, আমাদের তো আইডিয়া নেই, কারণ আমাদের কোনো আইডিয়া নেই, যার জন্য আপনাকে দেখা। তো আমি এদেরকে বলছিলাম যে দেখো ব্যাপারটা এত দিকে যে এত জিনিস দেখানো হচ্ছে এর তো মূলধার কিছু একটা আছে। কিছু মানুষের কল্পনা আছে, মানুষের কিছু ক্রিয়েশন আছে, ম্যান টু ম্যান ভ্যারি করে এই ক্রিয়েশনগুলো, ঠিক আছে, মানে মূলে তো কিছু কাজ জিনিসটা আছে। একদমই যে ব্যাপারটা নেই, ব্যাপারটা ফেক বা স্পিরিচুয়াল কিছু, হ্যাঁ সেটাই তো হলে তাহলে এই জিনিসটা এতটা এত লোকের সঙ্গে জড়ালো কি করে, এত লোকের আস্থা বা বিশ্বাস এলো কি করে, এত লোক এর উপর ডিপেন্ড হয়ে কিছু করছে কি করে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
এবার আপনি যখন আছে না, আপনি বলছেন না, এটা একটা সায়েন্স, স্পিরিচুয়াল সায়েন্স বা প্যারানর্মাল সায়েন্স। দেখুন ব্যাপারটা ওই বললাম যে জঙ্গলে যারা সার্ভাইভ করে সেই নলেজটা সাধারণ মানুষের নেই, সেই জন্য হঠাৎ করে মনে হয় এটা ফালতু দেখাচ্ছে, কিন্তু ওটাও একটা ওয়ার্ল্ড। যে সার্ভাইভ করছে তার মধ্যে সেই নলেজটা আছে যে কোন গাছটার থেকে দূরে থাকতে হবে, কোন পোকাটা খেলে আমার প্রোটিন সোর্সটা শরীরে মিটে যাবে, আর কোন কার্বোহাইড্রেট সোর্সটা কোন জায়গা কোন ফল থেকে আমি পাবো। এটা আপনার আমার কাজ নয় কিন্তু, কারণ আমরা তো জানিই না। আমরা হয়তো ধরুন যে পাতাটা গাছটা খাওয়া উচিতই নয়, পাতা ছেড়ে খেলে মরে যাব, সেটাই আগে খাবো। কারণ জঙ্গলকেই বলা হয় যে সব কিছুর রেমেডিস ওখানে রয়েছে, ঠিক আছে? তো অনেক কিছু জানবার রয়েছে। আমরা সাধারণ মানুষ কি করি বলুন তো, এটাকে উড়িয়ে দিই ব্যাপারটা, যেহেতু প্রপার নলেজটা নেই। আমরা সায়েন্সের কোন অ্যাসপেক্টটাকে দেখছি যে কম্পিউটার আপগ্রেডেশন আসছে, মোবাইল আপগ্রেডেশন আসছে, গাড়ি আপগ্রেডেশন আসছে, কিন্তু সায়েন্স যে এদিকেও ডেভেলপ করছে সেটা যদি আমরা পড়তে থাকি, বা আমাদের যে ভিজুয়ালাইজেশন পাওয়ার যে কতটা স্ট্রং, সেটার মাধ্যমে বড় বড় রোগ অসুখকে সারানো যায়, বা হিলিং যে জায়গাটা, যেটা আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করলো, বা আপনি ওই হিলিংয়ের যে একটা রিসেন্ট আমি রিল বানিয়েছি, ওখানে দেখবেন কমেন্টসগুলো দেখবেন, একজনের ফিনান্সিয়াল ব্লকেজ 2 বছর ধরে চলছিল, সেটা 6 দিনের হিলিংয়ে কিন্তু রিমুভ হয়ে গেছে ব্যাপারটা। সে এখন ঠিকঠাক মতন বিজনেস করতে পারছে। তো সবই ইনভিজিবল ওয়ার্ল্ডে পসিবল। এই যে বলে মানলে আপনার পাথর, না হলে ভগবান, এই হচ্ছে ব্যাপার। তবে এই কন্ট্রোভার্সি থাকবে, ভূত আছে কি নেই, থাকাটাও উচিত। তবে আপনাদের আগ্রহ দেখে আজকে সত্যি করে খুব ভালো লাগলো, যে জানবার ইচ্ছে, এটাই অনেক দূর নিয়ে যাবে। এদের অনেকে কি বলবো হ্যাঁ, ইয়েস। আপনি একটু আগে বললেন যে যখন জঙ্গল বা ডেথ এঞ্জেল আসে তখন মানে একসাথে তো নিয়ে যাবে, মানে একবারই তো নিয়ে চলে যাবে, তার আগে কিছু সিমটমস হয় সেগুলো হ্যাঁ, যেমন দেখবে ডেথের আগে আমরা আমাদের অ্যানসেস্টারকে দেখতে পাই, মানে বাবা, কাকা, দাদা, মানে পূর্বপুরুষদের। দেখবে এটা হয়, আমাদের মনে হয় প্রলাপ বকছে বা হ্যালুসিনেট করছে, তা নয় কিন্তু এটা কি সত্যি হয়? এক্স্যাক্টলি হয়। হ্যাঁ, ওই যে দেখা যায়। আপনি দেখতে পাবেন না, যার ডেথ হতে চলেছে সে কিন্তু বুঝতে পারছে, সে আর বেশি, হ্যাঁ দেখতে পাবে, এই চোখেই দেখতে পাবে। সেই রকমভাবেই নেচার আমাদের ক্রিয়েট করে। এখানে আমি একটা কথা বলতে চাই, যেটা বলিনি, আমার যেমন দেখেছিল, আমার মা দেখেছিল, আমার মানে মায়ের যে বাবা ছিল, নিজের বাবা, সেটারই দেখেছিল। মানে আমার বাবার যখন মৃত্যু হয়েছিল তার ঠিক 10 থেকে 15 দিন আগে থেকে এই জিনিসটা অ্যাক্টিভিটিসগুলো হয়, মানে দেখছিল যে মানে আমার দাদুকে নিয়ে দেখে। এক্স্যাক্টলি। কিন্তু আমার বাবা কিন্তু সেইগুলো কোনো সিমটম দেখেনি। আমার বাবা কিন্তু সেরকম কিছুই ছিল না, জাস্ট জ্বর ছিল, সেই থেকেই একটা অটোমেটিক হার্ট অ্যাটাক, বাথরুমে গিয়ে করলো, দিয়ে হার্ট অ্যাটাক হয়েছিল, আর কোনো সিমটম ছিল না। কিন্তু যেটা বললেন যে যে মরছে সেই দেখতে পায়, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল আমার মা দেখতে পেয়েছিল। আমাকে একজন বলেও ছিল যে মানে একটা নেক্সটার আগে যে একটা যেহেতু বাবাকে নিয়ে দেখছেন, তো একটা কি একটা মন্ত্র বলেছিল পড়তে, যেহেতু পিতৃ ইয়ে নিয়ে দেখছেন, তো সেই হিসাবে একটা মন্ত্র পড়তে বলেছিল। মা পড়েও ছিল, তখন কিন্তু ফিল হতো না। আর একটা জিনিস, আমি বাবার মৃত্যু যখন হয়েছিল তার ঠিক অনেক দিন, মানে তাই মানে 15 দিন 20 দিন আগে থেকে আমি দেখছিলাম আমার বাবার বিছনায় বা বিছনায় প্রচুর লাল পিঁপড়ে ছিল, মানে রেড, যে এমনি কালো পিঁপড়ে বলে যে ঘরে থাকা ভালো, আমি শুনেছি রেড পিগনে ডিস্টার্বিং, হ্যাঁ, কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত করে। লাল পিঁপড়ে এমন হয়ে গেছিল যে খাবারে মানে ধরে অটোমেটিক ভাবে, বা কোনো সময় কোনো কিছু খাবার রাখা থাকতো সেটা অটোমেটিক ভাবে ধরে এমন পুরো ভর্তি হয়ে যেত লাল পিঁপড়ে। এটা আমি ফিল দেখেছিলাম, কিন্তু সেটা আমরা তখনও বুঝতে পারিনি, কারণ আমাদের সেই আইডিয়াটা ছিল না যে এই জিনিসটা আমরা কোনো কিছু একটা বড় ধাক্কা বা একটা বড় কিছু পাবো। তো এই জিনিসটা যখন আমি দেখলাম তখন আমি বুঝলাম যে না, এটা একটা হতে পারে, যে একটা চান্সেস আছে। তো সেই জিনিসটা যে একটা ব্যাপার থাকে যে কারণ এমন কিছু তার ছিল না, আর শুধু বেশি কিছু রোগও ছিল না, শুধু যেরকম নর্মাল মানুষের থাকে সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, এরকম প্রেশার, হাই প্রেশার আর সুগার ছিল। তো সেই হিসাবে আমার জানা ছিল না যে এরকম কিছু হতে পারে, বা আমার নিজের চোখে কোনোদিন এরকম কিছু দেখা হয়নি। তো আমি সেই জিনিসটা দেখেছিলাম, কিন্তু মানে যেদিন হয়েছিল সেদিন যখন মানে যাচ্ছিল, মানে যাওয়ার, মানে বলে না যে মানুষ যখন যাওয়ার ইচ্ছা
ইচ্ছা থাকলেও না মানে উপায় মানে না থাকলেও। বাঁচতে চেয়েছিল যে আমি বাঁচতে চাই, কিন্তু কিন্তু কিছু একটা ইয়ের জন্য সে আর বাঁচতে পারলো না, সেই ব্যাপারটা। কারণ যখন আমার এখনো সিনটা মনে আছে, যখন আমি বাথরুমে গেছিলাম, যখন বাথরুম পড়ে গেছিল, দরজা যখন আমি ভেঙে দেখেছিলাম, তো তখনও আমার নাম বলেই চিল্লেছিল, যে আমাকে দেখেছিল, ফার্স্ট আমিই দেখেছিল। তো মা, তারপরে মাকে ডেকে আমি নিয়ে গেছিলাম। তো ফার্স্ট যখন আমি তাকে জল দিয়ে ইয়ে করে খাচ্ছি, তখন কিন্তু তার মধ্যে ওই ব্যাপারটা কিন্তু ছিল, যে তার মধ্যে সেই, আমরা কিন্তু তখন বুঝিনি যে আমরা তখন ভেবেছিলাম কি করে তাকে হয়তো সুগার ফল করেছে, যেরকম হ্যাঁ সুগারের যেরকম হয়। প্রচুর ছিল, আমার বাবা 400-এর উপর সুগার ছিল, তো সেই হিসেবে ভেবেছি সুগার ফল করেছে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে হয়তো সুগার ফলটার জন্য আমি কিছু গ্লুকন্ডি বা কোনো কিছু একটা ঝট করে জল করে আমি খাইছিলাম, খাই আমার পরে তারপরে দেখলাম যে না, তারপরে আস্তে আস্তে দেখলাম বডিটা পুরো ছেড়ে দিল আস্তে আস্তে। কিন্তু প্রথমে যখন আমি গিয়ে ধরলাম, আমি গিয়ে যখন ফার্স্ট জল খাওয়ালাম, মা গিয়ে যখন জল খাওয়ালো, মাথাটা ধরেছে, তখনও কিন্তু সেই মানে একটা ধরে রাখার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু ছিল, মানে তার মধ্যে ছিল বাঁচার ইচ্ছা, সে কিন্তু কি জানি না, তারপরে হঠাৎ করে পুরো বডিটাই ছেড়ে দিল আমাকে। তারপরে আর তোমার যেটা হয়েছে এটা ন্যাচারাল ডেথ, বুঝতে পারলে? কিন্তু ওনার মধ্যে যেই বললাম যে ডিজায়ারগুলো, বাঁচবার ইচ্ছে ছিল, সেটা কিন্তু এই ডাইমেনশনে থাকার একটা বড় পয়েন্ট। না এটা এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা জিজ্ঞেস করলো, আসে অ্যানসেস্টাররা আসে, যমদূত মানে আমরা যেটা কনসেপ্ট এটা একটা, কিন্তু অ্যানসেস্টাররা আছে, কারোর দাদু আছে, এই দিদা আছে ইত্যাদি, মানে অনেক, আবার অনেক সময় মানে যে রয়েছে সেও না দেখতে পেলে আদার্স মানুষ দেখতে পারে, অ্যাক্টিভিটিসগুলো বেড়ে যায় তো সেই সময়। তো ঠিক আছে, সে নিয়ে যাওয়ার জন্য আছে ক্লেনজিং, মানে সোলকে করা যায়। মাথায় রাখতে হবে আমাদের যেটা আমাদের সনাতন ধর্ম বলে, ডেথের পর যাই ডেথ হোক না কেন, যাই ডেথ মানে সুইসাইডাল ডেথটা বাদ দিয়ে বলছি, 13 ডেজ সোল কিন্তু আমাদের সারাউন্ডিং ঘোরে, যার ঠিক আছে। দেন আমরা যে রিচুয়ালগুলো করি, সাধ্য শান্তি, যদি সে চায় কোনো কারণে যে আমি রিলিজ হব না, সেখানে তুমি প্রেতশিলা কেন, গয়া প্রেতশিলা যেখানেই গিয়ে আপনি পিণ্ডদান করুন না কেন, এই ডাইমেনশানেই থাকবে সে, ঠিক আছে? এটা প্রমাণিত। না, না, না। কিছু করার নেই দাদা, দেখুন ফ্রি উইলের ওপর এই জিনিসগুলো, দেখুন একটা ওই তো বললাম, একটা আলোচনাতে এরকমভাবে বোঝানো যাবে না, আরও অনেক ডেপথে ঢুকতে হবে, তবে গিয়ে জিনিসগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, সিমটমস বলতে যার ডেথ হচ্ছে, সে কোনো যদি অ্যাওয়ারনেস থাকে, সে যদি কোনো রকম স্পিরিচুয়াল পাতে চলে, সে 6 মাস আগে থেকে বুঝতে পারে তার ডেথ হতে চলেছে। তো অনেকেই বলবে, দেখবে এমনি যে মেয়েটার যদি বিয়ে হয়ে যেত বা এইটা যদি করে যেতে পারতাম, এই ধরনের কনসেপ্টগুলো চলে, তো অটোমেটিক্যালি ফোর্সফুলি কথাগুলো বেরোয়, কারণ সোল কিন্তু অ্যাওয়ার হচ্ছে যে তাকে বডি ছাড়তে হবে, তার ইচ্ছে থাক বা না থাক, কারণ নেচার আমাদের এই বডির একটা এক্সপায়ারি ডেট লিখে দিয়েছে। তো এটাও বলতো, আমি দেখেছি যে এটা আমি দেখেছি 2 মাস 3 মাস আগে দেখি, যে বলতো মানে হামেশা বারণকে শুনেছি, বলতো যে আর কতদিন তোরাই তো সব করবি, তোরাই তো সব সামলাবি। হ্যাঁ, কারণ সে নিজে ফিল করতে পারছে ধীরে ধীরে, এটা অ্যাওয়ারনেসটা অটোমেটিক্যালি আসে, বুঝতে পারে একজন মানুষ সেটা, যে তাকে আস্তে আস্তে ছেড়ে এবার যেতে হবে। এবার কেউ সেই জন্য অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, এটা আমি প্র্যাকটিস করাই মানুষকে, অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, ডেথকে কী করে অ্যাকসেপ্ট করবে, না হলেই কিন্তু এই ডাইমেনশনে আটকে যাওয়ার, তাহলে কিন্তু আপনার আগে প্ল্যানিংয়েও কিন্তু প্রবলেম হচ্ছে। জিনিসটা একটু বলে শেষ করি এবারে, যে এই যে বেরোলাম আমরা স্পিরিট ডাইমেনশনে গিয়ে, কিন্তু আমাদের যে প্রত্যেকেরই এক একজন স্পিরিট গাইড থাকে, ঠিক আছে? সেই স্পিরিট গাইড কি আমরা পরে আলোচনা করব। সেই স্পিরিট গাইডের সঙ্গে আমরা যে লাইফটা কাটিয়ে গেলাম, পুরো সিনেমার মতন ধরুন বা মুভির মতন আমাদের সামনে চলতে থাকে, যে এই পরিস্থিতিতে আমি এরকম রিয়াক্টও করতে পারতাম, কারণ আমি অ্যাগ্রেসিভ হয়ে গেলাম, বা এই জীবনটা যেটা কাটিয়ে গেছি মানে প্রেজেন্ট মানে লাইফটা, সেখানে আমি আরও একটু বেটার পারফর্ম করতে পারতাম। তাহলে কি কি গ্যাপ থেকে গেল, সেই অনুযায়ী স্পিরিট যদি থাকে, এই যে বলে না ও জন্ম নিয়ে নিয়েছে, সম্পূর্ণ ভুল ধারণা। একটা স্পিরিট চাইলে 200 বছর পরেও আসতে পারে, চাইলে 2 দিন পরেও আসতে পারে। তো
তো আজকে আলোচনা দাদা এখানেই শেষ। আসলে আপনি কারোর প্রশ্ন আছে? কারণ উনি যা বেরোবেন, কারণ ওনার পুজো আছে। আসলে আজকে অমাবস্যা আমি পুজো তো। জিনিস আমি করতে চাই। হ্যাঁ, আমার যে বাবা ছিলেন, হ্যাঁ উনি ছিলেন আর্মি ছিলেন। তো আজ থেকে 8 বছর আগে উনি আত্মহত্যা করেছিলেন একটা সময়। তো 8 বছর? 8 বছর আগে, আজ থেকে 8 বছর, হ্যাঁ 8 হবে। ঘরেতে? হ্যাঁ আমাদের আমি তো ঘরে বলি ঠিক মুখে। আমি একটু আপনাকে হ্যাঁ হ্যাঁ ওনার সঙ্গে তো আমার 500, এটা সবার সঙ্গে বলতে, সবার সঙ্গে বললে যদি তো অসুবিধা থেকে আমার 500 টাকা সেশন করে, কারণ অনেকে 500 সবার সঙ্গে বলা যাবে কি তাই বলছি। হ্যাঁ, সবার হ্যাঁ। সামনে বলতে এরকম মানে না না, হ্যাঁ এটা বলা যাবে, এটা বলা যাবে। আচ্ছা, কটার সময়, সকালের দিকে না দুপুরের দিকে করেছিল? এটা হয়েছিল একদম ভোরের বেলা, সকালের দিকে। 4টে থেকে 5টার মধ্যে করেছিল। ঘরের মধ্যে? ঘরের বাইরে, মানে আমাদের মানে যে পজিশনটা কিরকম ছিল? দাওয়াটা আছে, মানে আচ্ছা। আমাদের ঘরটি বারোই মুখে। তো এবারে ওই মানে জায়গাটা হচ্ছে ঠিক 18 ফুট উঁচুতে, ঠিক আছে। আমার বাবার হাইট ছিল 5 ফুট 2। তো এবারে বুঝে গেছি কি প্রশ্নটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, ওখানে মানে হ্যাঙ্গিং করেছিল ওই জায়গাটা। তো এবারে যখন আমার দাদার যখন ছেলে হয়, তো ওর মুখে আমি এখনো শুনি যে মানে ওকে কিন্তু কখনো এটা কেউ জানায়নি যে যে তোর ঠাকুরদা আর্মি ছিল, বা তোর মানে ঠাকুরদা বছরে একবার আসতো। হ্যাঁ, তো এবারে একদিন হঠাৎ করে ও বলে উঠলো, যখন ওর হয়েছে এখন 4 বছর প্লাস। আবার হঠাৎ একদিনকে বলে উঠলো যে হ্যাঁ আমরাও তো মানে দেশের জন্য আমরাও লড়াই করেছি। আবার আমার মা ওখানে তখন ছিল, তো মাকে বলছে ঠাম্মি এই থাকেন, আমি আর্মি ছিলাম জানো। এবারে তখন বলছে যে তুই আর্মি ছিলি? বলছে হ্যাঁ আমি আর্মি ছিলাম। আবার এমনকি এটাও হয়েছে মানে কোন কোন জায়গায় পোস্টিং ছিল ওটা হচ্ছে আমার মা দাদা বাদে কেউ জানতো না, কিন্তু আমার দাদার ছেলে ওটাই বলেছে, মানে অ্যাকুরেট বলেছে যে কোন কোন সময় ছিল, কোন কোন টাইমে ছিল, কখন কখন ছিল হয়েছে, একেবারেই এটাকে বলেছে যে হ্যাঁ আমি এরকম জম্মুতে ছিলাম, কখনো কখনো কাশ্মীরে ছিলাম। হ্যাঁ ওইটা কোনো ও বলেছে। এবারে আমার কথা হচ্ছে এটাই, হ্যাঁ অনেকে বলে যে আমার বাবাই নাকি উঠে এসেছে। তো এইবারে মানে অনেক কিছু এটা আমি বুঝতে পারি, মানে আমাদের ঘরে কেউ মানে যখন কেউ পা খসিয়ে হাঁটছে, কেউ দরজা ঠক ঠক করছে, আবার ধরুন এটা কি এখনো চলে? হ্যাঁ এখনো চলে, মাঝে মধ্যেই চলে। আবার ধরুন ঘরে পাখি আছে, তো মানে পাখির যে খাঁচা যে দরজা, আমার বাবার কখনো এরকম এ হয়নি যে না আমি কোনো পাখিকে আটকে রাখবো, আমি কোনো মানে জীবন্ত জন্তু আছে ওদেরকে আটকে রাখবো। ওই পাখির গেট খুলে দেওয়া? দরজা হ্যাঁ আপনি খুলে যায়। আচ্ছা এরকম কি কোনো এ আছে যে মানে তুমি ওনার ছবি পাঠিয়ে দিও। ওনার ছবি? কিন্তু ওনার তো নেই আমাদের ছবি। তো তাহলে তোমার তো মানে বুঝতে পারলাম না, ছবি নেই বলতে? মানে আমার কখনো তো কখন ফোন আমার ছিল না। ফোন নাই বাড়িতে, তো এমনি ছবি আছে তো, বাড়িতে অ্যালবাম বা বাবার কিছু ছবি নেই তো বাড়িতে? না এখন মনে হয় না, কিন্তু হ্যাঁ অত একটা আছে, ওটা আমার মাসির কাছে আছে। তাহলে ছবি তুলে পাঠিয়ে দিয়ে আমি কন্ট্যাক্ট করে বলে দেবো যে, কারণ সুইসাইডালে ডিস্টার্ব হয় কিছু, এটা আশেপাশেই থাকবে তোমার। আচ্ছা আচ্ছা। স্যার পূর্ণজন্ম মানে পূর্ণজন্ম যেটা হয় ওটা হলে কি আগের জন্ম কথা মনে থাকে? মানে আমি একটা ইউটিউবে স্টোরি দেখেছিলাম যেটাতে একটা বাচ্চা মেয়ে ইনস্ট্যান্ট জন্ম হলে মনে থাকে? ইনস্ট্যান্ট মানে 5-6 বছর পর্যন্ত বা না না, ধরো আমি এখন ডেথ হলো, আমি হয়তো আগামী 10 দিনের মধ্যে যদি জন্ম নিই কুইকলি, তখন মনে থাকবে, যেটাকে জাতিস্বর বলা হয়। না হলে আমরা যদি ডেথ, আমাদের দেখো সাবকনসিয়াসে অনেক কিছু, সব কিছুই রেকর্ড রয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পূর্বজন্ম ওরমভাবে মনে পড়ে না। তুমি যদি পিএলআর করো বা পাস্ট লাইফ রিগ্রেশনের দিকে যাও, বা তুমি পাস্টে কী ছিল, অনেক সময় অনেক কেস আসে আমার কাছে যে এই জীবনে অনেক রকম প্রবলেম অ্যারাইজ করছে, যেটা উনি খুব ভালো মানুষ, মানে আজ পর্যন্ত একটা পিঁপড়ে মারেনি, অথচ তার সঙ্গে বিভিন্ন রকম, তখন আমরা পাস্টে গিয়ে দেখি যে কী ধরনের কর্মর সঙ্গে যুক্ত ছিল, বোঝা গেল ব্যাপারটা। তখন কিন্তু পূর্বজন্মে মনে তাদেরই বেশিরভাগ থাকে যারা দেখবে
জাতিস্বর যেগুলো হয়, যারা হন জন্ম হয় ইনস্ট্যান্ট জন্ম হয় তখন, মানে ডেথ হয়েছে জন্ম হয়েছে। আমি যে স্টোরিটা দেখেছিলাম ইউটিউবে সেটা 100 বছর পরে জন্ম হয়েছিল। ডিপেন্ড অন তার আগের জন্মে কীরকম কর্ম করে এসছে, এবং সে যদি স্পিরিচুয়াল পাথে থাকে তাহলে নিশ্চয়ই মানে তার ধ্যান থাকবে। কারণ আমি এই লাস্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের বললাম যে আরও যে এনার্জি বডিগুলো থাকে, এনার্জি বডিতে অলওয়েজ থাকে। ফিজিক্যাল বডি দেখো, আজকে তুমি এই রূপে জন্ম রয়েছো, তো তুমি এখন মেয়ের শরীরে আছে, আগের জন্ম হয়তো ছেলে ছিলে, তো এই ফিজিক্যাল বডিটা মুভ করে, এনার্জি বডি সেম থাকে। তুমি আজকে মেয়ে, আজকে কালকে ছেলেও হতে পারো, মানে কালকে মানে পরের জন্মে ছেলে হতে পারো, কিন্তু এরকম আমাদের ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে অন্নময় কোষের এদিক ওদিক হয়, প্রাণময় কোষ, মনোময় কোষ, ওই কোষগুলো কিন্তু সেম থাকে, ফলে ওখানে ডেটা স্টোর থাকে, সেখান থেকে রিস্ট্রিক্ট করা হয় ডেটাকে। চলুন দাদা আজকে রাখছি। কিসা বলো কি জিজ্ঞেস করো? তোমরা করো একটা কাজ দাদা করতে পারেন, আর একটা সেশন অ্যাটেন্ড করতে পারেন, আর ফেসবুকে ফলো রাখ, আমি অনেক রকম জিনিসপত্র ওখানে শেয়ার করি। তোমরা বলে দিন ওদেরকে আইডি তোমার নোট করে দেবে। ও তো জানে, তুমি শেয়ার করে দিও না। facebook.com/ecofriendshantanu, কোনো গ্যাপ দেবে না, facebook.com/ecofriendshantanu, বা ও জানে, ও তো আমার ফেসবুকে রয়েছে, ও তোমাদের গ্রুপে দিয়ে দিও। ওই তুমি তোমার গ্রুপটা দিয়ে দেবে, আমি সেই গ্রুপ থেকে সব গ্রুপে আজকে রাখছি।